আমরা পড়ব মাইটোসিসের পর্যায়সমূহ। আমরা জানি মাইটোসিস কী, সেটা আমরা পূর্বের লেকচারে পড়ে এসেছি। আপনারা যদি কেউ ভিডিও না দেখে থাকেন তো দেখে নিতে পারেন। আর মাইটোসিসের পর্যায়সমূহ আজকে আমাদের টপিক। মাইটোসিস কোষ বিভাজন একটি অবিচ্ছিন্ন বা ধারাবাহিক প্রক্রিয়া, মানে এটা চলমান প্রক্রিয়া। এই বিভাজনে প্রথমে কেরিওকাইনোসিস অর্থাৎ নিউক্লিয়াসের বিভাজন ঘটে এবং পরবর্তীকালে সাইটোকাইনোসিস অর্থাৎ সাইটোপ্লাজমের বিভাজন ঘটে। এই মাইটোসিস পর্যায়ে মাইটোসিস কোষ বিভাজনে প্রথমে কেরিওকাইনোসিস ব্যাপারটা মানে হচ্ছে নিউক্লিয়াসটা প্রথমে বিভাজন ঘটবে এবং তারপর সাইটোকাইনোসিস মানে সাইটোপ্লাজমের বিভাজন। প্রথমে নিউক্লিয়াসটা ভাঙবে, তারপর হচ্ছে সাইটোপ্লাজমগুলো নিউক্লিয়াসের চারপাশে থাকে না, সেগুলো ভাঙবে। বিভাজন শুরুর আগে নিউক্লিয়াসকে কিছু প্রস্তুতিমূলক কাজ হয় এই বিভাজনটা শুরু হওয়ার আগে। এই অবস্থাকে ইন্টারফেস পর্যায় বলে। বর্ণনার সুবিধার জন্য মাইটোসিসের নিউক্লিয়াস বিভাজনকে মোট 5টি ভাগে ভাগ করা যায়। পর্যায়গুলো হচ্ছে প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ এবং টেলোফেজ। ওকে, এই মাইটোসিসের নিউক্লিয়াসের বিভাজনকে, কিন্তু সাইটোপ্লাজমের না, নিউক্লিয়াসের বিভাজনকে কি বলে? কেরিওকাইনোসিস। আর সাইটোপ্লাজমের বিভাজনকে কি বলে? সাইটোকাইনোসিস। এই বিভাজন শুরুর আগে মাঝখানে প্রস্তুতিমূলক কিছু কাজ করে নিতে হয়। এই দশাকে কি বলে? ইন্টারফেস দশা। প্রোফেজের মাইটোসিসের নিউক্লিয়াসের বিভাজন সমূহকে কয়টি পর্যায়ে ভাগ করা যায়? 5টি। প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ এবং টেলোফেজ। এরপর আমরা এই সবগুলো ধাপগুলো পড়ব: প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। তো শুরু করছি প্রোফেজ দিয়ে। প্রোফেজ হচ্ছে এটি মাইটোসিসের প্রথম পর্যায়। এ পর্যায়ে কোষের নিউক্লিয়াস আকারে বড় হয় এবং ক্রোমোসোম থেকে পানি হ্রাস পেতে থাকে। মাইটোসিস হচ্ছে এই বিভাজনটার প্রথম পর্যায়ে। আর এই পর্যায়ে কোষের নিউক্লিয়াসটা, দেখো, মাতৃকোষ নিউক্লিয়াসটা আস্তে আস্তে বড় হইতে থাকে এবং ক্রোমোসোম থেকে পানি হ্রাস পেতে থাকে। যখন ক্রোমোসোম থেকে পানি হ্রাস পাবে, মানে কমতে থাকবে, তো পানিগুলা বের হয়ে তো নিউক্লিয়াসেই যাবে। ক্রোমোসোম যেহেতু নিউক্লিয়াসের ভিতর আছে, তো নিউক্লিয়াসটা তখন বড় হতে থাকে। এর ফলে ক্রোমোসোমগুলো আস্তে আস্তে সংকুচিত হয়ে মোটা এবং খাটো হতে শুরু করে। তারপর হচ্ছে এই পর্যায়ে হচ্ছে ক্রোমোসোমগুলো মোটা এবং খাটো হয়। এটা খুবই ইম্পর্টেন্ট, এমসিকিউ সবসময় আসে, কোন পর্যায়ে খাটো এবং মোটা হতে শুরু করে কিন্তু এই জিনিসটাও খেয়াল রাখতে হবে। যৌগিক অণুবীক্ষণ যন্ত্রে তখন এদের দেখা সম্ভব হয়, যেহেতু মোটা হয়েছে, খাটো হয়েছে, তখন যৌগিক অণুবীক্ষণ যন্ত্র হচ্ছে ইলেকট্রন অণুবীক্ষণ, মানে উন্নত একটা অণুবীক্ষণ যন্ত্র দ্বারা এগুলোকে হচ্ছে দেখা সম্ভব হয়। এবং এ পর্যায়ে প্রতিটি ক্রোমোসোম সেন্ট্রোমিয়ার ব্যতীত লম্বালম্বিভাবে বিভক্ত হয়ে 2টি ক্রোমাটিড উৎপন্ন করে। এই পর্যায়ে কি হয়? প্রোফেজ পর্যায়ে প্রতিটি ক্রোমোসোম মানে কি? এই যে নিউক্লিয়াসের ভিতর যে ক্রোমোসোমগুলো দেখাইছে, এই ক্রোমোসোমগুলো লম্বালম্বিভাবে বিভক্ত হয়ে 2টি ক্রোমাটিড উৎপন্ন করে। ক্রোমাটিড মানে হচ্ছে ক্রোমোসোমের হচ্ছে এই একটা একটা বাহুকে বলে ক্রোমাটিড। আর হচ্ছে ক্রোমোসোমগুলা 2টা ভাগে ভাগ হয়ে যায়। প্রতিটি ক্রোমোসোম সেন্ট্রোমিয়ার ব্যতীত লম্বালম্বি 2ভাবে বিভক্ত হয়, মানে মাঝখানে সেন্ট্রোমিয়ার থাকে আর এই যে লম্বালম্বি শেষ অবস্থাটা দেখো, সেন্ট্রোমিয়ার ব্যতীত লম্বালম্বি 2 ভাগে বিভক্ত হয় হয়ে 2টি ক্রোমাটিড উৎপন্ন করে। এই লম্বা লম্বা পাগুলাকে একটাকে বলা হয় ক্রোমাটিড। ক্রোমোসোমগুলো কুণ্ডলিত অবস্থায় এদের সংখ্যা গণনা করা যায় না। ক্রোমোসোম যখন কুণ্ডলিত মানে পেঁচানো অবস্থায় থাকে, তখন তো এদের সংখ্যা গণনা করা যায় না। ওকে, নেক্সট হচ্ছে প্রোমেটাফেজ। এ পর্যায়ে একেবারে প্রথম দিকে উদ্ভিদ কোষের কতগুলো তন্তুময় প্রোটিনের সাথে 2 মেরু বিশিষ্ট স্পিন্ডল যন্ত্রের সৃষ্টি হয়। প্রোফেজ গেল, আমরা হচ্ছে প্রোমেটাফেজে আসলাম। প্রোমেটাফেজে কি হয়? উদ্ভিদ কোষের ক্ষেত্রে
মানে প্রাণী কোষ আলাদা, উদ্ভিদ কোষ আলাদা, তো আমরা জানি। তো উদ্ভিদ কোষে কতগুলো তন্তুময় প্রোটিনের সমন্বয়ে দুই মেরু বিশিষ্ট স্পিন্ডল যন্ত্রের সূচনা হয়, সৃষ্টি হয়। স্পিন্ডল যন্ত্রের এই যে দুইটা মেরু দেখো, এই উদ্ভিদ কোষটা দেখো, এটার ওই যে দুই মেরু দেয়া আছে, এবং পেন দিয়ে দেখাইলে হয়তো তোমাদের সুবিধা হবে। এই যে দুই মেরু বিশিষ্ট একটা স্পিন্ডল যন্ত্রের এই যন্ত্রটা, এই জিনিসটার নাম হচ্ছে স্পিন্ডল যন্ত্র। ওকে, স্পিন্ডল যন্ত্রের সৃষ্টি হয়। তো এই স্পিন্ডল যন্ত্রের দুই মেরুর মধ্যবর্তী স্থানকে ইকুয়েটর বা বিষুবীয় অঞ্চল বলা হয়। এই দুই মেরু তার মাঝখানে যে এই অঞ্চলটা, এটাকে বলা হয় ইকুয়েটর বা বিষুবীয় অঞ্চল, মাঝখানের অঞ্চলটাকে বলা হয়। তারপর কোষ কঙ্কালের মাইক্রোটিউবিউল দিয়ে স্পিন্ডল যন্ত্রগুলো এক মেরু থেকে অপর মেরুতে পর্যন্ত বিস্তৃত, এদেরকে স্পিন্ডল তন্তু বলা হয়। কোষ কঙ্কাল মানে কি, কোষের যে মাইক্রোটিউবিউল থাকে দিয়ে তৈরি স্পিন্ডল যন্ত্রের তৈরিগুলো এই মাইক্রোটিউবিউল দিয়ে স্পিন্ডল যন্ত্রের তন্তুগুলো তৈরি থাকে। এগুলো এক মেরু থেকে অন্য মেরুতে বিস্তৃত। স্পিন্ডল যন্ত্রের মাঝখানে দাগগুলা দেওয়া আছে, যেগুলোতে ক্রোমোসোম আটকে আছে থাকে, বিস্তৃত থাকে। এই পর্যায়ে ক্রোমোসোমের সেন্ট্রোমিয়ার কোনটা, ওই গোল পয়েন্টটা, ওই ক্রোমোসোমের সেন্ট্রোমিয়ার কোথায়, ক্রোমোসোমের সেন্ট্রোমিয়ার স্পিন্ডল যন্ত্রের কিছু নির্দিষ্ট তন্তুর সাথে যুক্ত হয়। এই তন্তুগুলো আকর্ষণ তন্তু বলা হয়। যেসব তন্তুর সাথে হচ্ছে ক্রোমোসোমের সেন্ট্রোমিয়ারটা যুক্ত হয়, এগুলোকে আকর্ষণ তন্তু বলা হয়। ক্রোমোসোমের সাথে এই তন্তুগুলো যুক্ত হয় বলে এদেরকে ক্রোমোসোমাল তন্তুও বলা হয়। যেহেতু ক্রোমোসোমের সাথে এই তন্তুগুলো যুক্ত হয়, ক্রোমোসোমাল তন্তু বলা হয়, মুখস্থ করতে হবে। ক্রোমোসোমগুলো এই সময় বিষুবীয় অঞ্চলে বিন্যস্ত থাকে। বিষুবীয় অঞ্চল কোনটা বুঝাইলাম আমরা, মাঝখানে, দুই মেরুর মাঝখানের অঞ্চলটাকে বিষুবীয় অঞ্চল বলা হয়। ক্রোমোসোমগুলো এই সময় বিষুবীয় অঞ্চলে বিন্যস্ত থাকে। কোষের নিউক্লিয়ার মেমব্রেন এবং নিউক্লিওলাসের বিলুপ্তি ঘটে। এই পর্যায়ে কী হলো, তার মানে নিউক্লিওলাস মানে তো এই যে এই গোলটা, মাঝখানে যে গোলটা আছে, নিউক্লিওলাস, আর হচ্ছে নিউক্লিয়ার মেমব্রেন মানে তো যে গোল্লাটা থাকে, এই মেমব্রেনটারও, এই যে মেমব্রেনটার লুপ্তপ্রায় মেমব্রেনেরও বিলুপ্তি ঘটতে থাকে। প্রাণীকোষে স্পিন্ডল যন্ত্র ছাড়াও পূর্বে বিভক্ত সেন্ট্রিওল দুই মেরুতে অবস্থান করে। এই যে এটা প্রাণীকোষের চিত্র দেখাইছে। প্রাণীকোষের ক্ষেত্রে কি হয়, এই স্পিন্ডল যন্ত্র তো সৃষ্টি হয়ই, আর তার সাথে যে সেন্ট্রিওল দুইটা আছে, সেন্ট্রিওল দুই মেরুতে অবস্থান করে। সেন্ট্রিওল কোত্থেকে আসলো, এই ক্রোমোসোমের মাঝখানে সেন্ট্রিওল আছে, এটা ভাগ হয়ে দুই মেরুতে অবস্থান করতেছে, এবং সেন্ট্রিওল দুটির চারপাশ থেকে রশ্মি বিচ্ছুরিত হয়, অ্যাস্টার রে বলে। এই সেন্ট্রিওলগুলোর চারপাশ থেকে যে রশ্মি বিচ্ছুরিত হয়, এদেরকে অ্যাস্টার রে বলা হয়। এই জিনিসটা মুখস্থ করতে হবে, আমি দাগিয়ে দিয়েছি যাতে সবার সুবিধা হয় জিনিসগুলো কোনটা ইম্পর্টেন্ট সেটা বোঝার জন্য, এবং যাতে ঠিক করে মুখস্থ করতে পারে। এবং দাগিয়ে পড়ার মধ্যে একটা আনন্দ আছে যে এতটুকু পড়া আমার হয়ে গেছে। তো এরপর আমরা পরবর্তী ধাপগুলো পরে ট্রাই করব। আমার পড়ার ধরনটা ভালো লাগলে আপনারা সবাই আমার সাথে থাকবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল সুমাইয়া স্পিকিং। তারপর আমি দেখি আরও ভালো করার ট্রাই করব আপনাদের জন্য, ভালোভাবে আরও কী করে স্লাইড প্রিপারেশন করে আপনাদেরকে বোঝানো যায়। আপনারা আমার সাথে থাকবেন, আপনাদের একটু সাপোর্টই আমাদেরকে আগায় নিয়ে যাওয়ার সাহস দিতে পারে এবং উজ্জীবিত করতে পারে। ধন্যবাদ সবাইকে।